আচ্ছা, নেক্সট টাইম আর চকলেট নিয়ে আসবো না। প্রতিদিন হোমওয়ার্ক করো না কেন? আজ যাও করলে তাও ভুল করলে। গতকাল ঐকিক নিয়মের অঙ্কটা দেখালাম, তখন তো দুষ্টুমির দিকে মন ছিল। দ্বিতীয়বার যখন আবার বোঝাতে গেলাম তখন বললে পারবে। আজকে কেন ভুল করলে? আমি কি আন্টিকে ডাকবো দিয়া? হ্যাঁ, আপনি তো সুযোগ পেলেই মামুনিকে ডাকতে চান, ইচ্ছে করে বকা দেন আমাকে। আপনার জন্য আমি অঙ্ক মুখস্থ করে ফেলেছি, ভুল হলে আমার কি দোষ? কালকে তো আমি আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনেছি। পড়তে পড়তে বিরক্ত লাগছিল দেখে একটু কাটাকাটি খেলেছি আপনার সাথে। আপনি তখন খেললেন কেন? না খেলতেন, যত দোষ সব আমার। এই কথা বলি গাল ফুলিয়ে কাঁদতে থাকে দিয়া। হায়, কি বিপদে পড়লাম। এই মেয়ে এভাবে কাঁদছো কেন? আন্টি এসে দেখলে ভাববে আমি মনে হয় মেরেছি। অভির তো চিন্তার শেষ। আচ্ছা ঠিক আছে, কেঁদো না। আজকে আর ম্যাথ করতে হবে না, ইংরেজি নাও। আন্টিকে ডেকে নিয়ে এসো, একটু কথা বলবো। আমার পড়ার ব্যাপারে বলবেন? এতই যখন ভয় পাও তখন পড়ো না কেন ঠিক করে? ভয় পেও না, আন্টির সাথে অন্য কথা আছে। দিয়া তার সব কটা দাঁত দেখিয়ে মাকে ডাকার জন্য উদ্যত হলো। দিয়া অভির স্টুডেন্ট, ক্লাস 5-এ পড়ে। পড়ায় যত ফাঁকিবাজি আছে সব আবদার তার অভির কাছে। স্টুডেন্ট ভালো। অভি এবার স্নাতক 3য় বর্ষে। অভি দিয়ার একমাত্র টিচার যে এতদিন দিয়াকে পড়াতে পারছে। দিয়ার কোনো টিচারই পছন্দ হয় না। অভিও দিয়াকে যথেষ্ট স্নেহ করে। দিয়া মাকে ডেকে এনেছে। আন্টি, বসো বসো, দাঁড়াতে হবে না। কেমন আছো? এই তো আন্টি, ভালো। আমি গেলাম স্যার, আজকে আর পড়বো না। মাকে দেখে দিয়ার যেন সাহস বেড়ে গিয়েছে। অর্ধেক পড়া পড়ে পালানোর প্ল্যান করছে। অভি কাচুমাচু করছে আন্টির সামনে, কিছু বলবে কি। এর মধ্যে আন্টি কাজটা আরো সহজ করে দিয়েছে। ধমক দিয়ে দিয়াকে বসিয়ে দিয়েছে। অভি মুচকি মুচকি হাসছে। অভি, তুমি কিছু বলতে চেয়েছিলে আমাকে? জি আন্টি। আন্টি, কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা? তুমি নির্ভয়ে বলো। আন্টি, আপনি দিয়ার জন্য নতুন টিচার দেখেন। দিয়া আর দিয়ার মায়ের মাথায় হঠাৎ করে মনে হলো যেন আকাশ ভেঙে পড়ল। এই ছেলে কি বলে? কেন বাবা, দিয়া কি কিছু করেছে? কি করেছে বলো, আমি শাস্তি দিচ্ছি। আর আমি কেন দিতে যাব? তোমাকে আমি বেত এনে দিচ্ছি, তুমিই মারো। আমি কিছু করিনি মামুনি। দিয়া ঠোঁট উল্টে কান্না শুরু করে দিল মায়ের মারের ভয়ে। আরে না না আন্টি, দিয়া কিছুই করেনি। সি ইজ আ ভেরি সুইট অ্যান্ড গুড গার্ল, আর আমার অনেক প্রিয় একজন ছাত্রী। আসলে আন্টি, আমার পড়াশোনা আগামী বছর শেষ হয়ে যাবে, আর তো বেশি দিন নেই। এই বছরের অলরেডি জুন মাস চলছে। আমি অন্য শহরে শিফট করব, ওখান থেকে আইবিএতে ভর্তি হব। দিয়ার ব্যাপারে তো আমি জানি, ওর তো সব টিচার পছন্দ হয় না, তাই আগে থেকেই বলে রাখলাম আর কি। আপনি টিচার দেখা শুরু করেন, আমি হয়তো আগামী বছরের মাঝামাঝিতেই চলে যাব। আর আগামী বছরটাও ইররেগুলার হতে পারে। আমি চাই না আমার জন্য ওর পড়াশোনার ক্ষতি হোক। বাবা, কি শোনালে, মাথায় তো বাজ পড়েছে। আমি ভাবলাম তুমি অন্তত ক্লাস 9-10 পর্যন্ত থাকবে। 8 অবধি তো সিওর ছিলাম। তোমার আঙ্কেল অনেক ভরসা করে, আর এই মেয়ে তো পড়েই না জানো। আন্টি, আমি ওর 6-এর সিলেবাস কভার করে দিয়ে যাব, ওই টেনশন করবেন না। ঠিক আছে, রাব্বির আম্মুকে জানাইছো? জি আন্টি, ওনাকেও জানিয়েছি। রাব্বিও অনেক নার্ভাস হয়ে গেছে, কারণ দিয়া রাব্বি তো আমার হাতেই গড়া। আন্টি উঠে গেল। দিয়া মাথা নিচু করে কাঁদছে। স্যার প্লিজ যাইয়েন না, আমাকে অন্য টিচাররা বকবে, মারবে। তোমাকে বকার সাধ্য কার আছে? আরে আমি তো এক্ষুনি যাচ্ছি না, তোমার জন্য একটা নতুন টিচার আসবে। আন্টি না পারলে আমি খুঁজে দেব, আমার চেয়েও ভালো। এরপর আমি ফোন দিয়ে তোমার খোঁজ নেব। এটা লাস্ট চকলেট, কালকের হোমওয়ার্ক করে নেবে। না, আমার এত কিছু লাগবে না, আপনাকেই লাগবে। আপনি থাকেন প্লিজ। আচ্ছা দেখা যাবে, এখন পড়ো। স্যার আর একটা মিষ্টি খান। আরে না না, আর খাবো না। রাব্বি, আঙ্কেল কি টিচার পেয়েছে তোমার জন্য? না স্যার, খুঁজতেছে। ঠিক আছে, আমার কয়েকটা ফ্রেন্ড আছে, তুমি চাইলে ওদের বলবো, একবার কি দেখবে? স্যার আপনি থাকা অবস্থায় ঠিক করে দিয়ে যান, কেমন করে যে অ্যাডজাস্ট হবে। তোমার আর দিয়ের কথা শুনলে মনে হয় আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি মাঝে মাঝে আসবো, তোমাদের দেখে যাব। আচ্ছা স্যার, আমাদের জন্য আপনার মন খারাপ করবে না? একটু করবে, তবে
এত না, সময় পাবো না মন খারাপ করার, তোমরাও ভুলে যাবে আমাকে। দেখতে দেখতে পরের বছর মার্চ মাস চলে এসছে। দিয়া তখন ক্লাস 6-এ, রাব্বি ক্লাস 7-এ। দিয়ার বাবার ফ্রেন্ডের ছেলে রাব্বি। আজকে রাব্বিদের বাসায় দাওয়াত ছিল অভির। দুপুরে খেয়ে সন্ধ্যায় দিয়াকে পড়াতে গেল অভি। বাবারে, আজ সূর্য কোন দিকে উঠেছে! এত সাজগোজ কেন করছো দিয়া ম্যাডাম? এই এফোর্ট যদি পড়ার জন্য দিতে, আজ ফার্স্ট হতে। কই সাজগোজ করেছি? সব সময় আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলেন কেন স্যার? কই খোঁচা দিলাম? সুন্দর লাগছে তাই বললাম। এই যে টপ জিন্স ছেড়ে 3 পিস পরে পুতুল হয়ে ঘুরছেন, মনে যে এত সুখ কেন? হোমওয়ার্ক করেছেন ঠিক মতন? কেন, দেখতে কি পচা লাগছে? না না, একদমই না, ভালো লাগছে। আসো পড়তে বসো, এই নাও তোমার চকলেট। স্যার, অনেক পচা লাগছে দেখতে, আমি বুঝতে পেরেছি আজকে। আপনি আমার দিকে তাকাচ্ছেনই না কেন? এই যে তাকালাম, কারোর নজর যেন না লাগে। কি যেন ভেবে অভির পকেট থেকে 500 টাকার নোট বের করে ওকে দিল। নাও, এটা তোমার জন্য। না না স্যার, এটা লাগবে না, মামনি বকা দিবে। আমি এত টাকা কখনো নিইনি, মামনি সব টাকা খরচ করে। কথা কম বলো, আমি খুশি হয়ে দিয়েছি। আন্টির সাথে আমি কথা বলবো, এখন পড়ো। আপনি আমাদের বাসা থেকে ডিনার করে যাবেন। বই বের করো, বাড়ির কাজ দেখাও। ডিনার কেন করব? দাওয়াত নাকি তোমাদের বাসায়? তাহলে রাব্বি ভাইদের বাসায় কেন খেয়েছেন? তুমি কিভাবে জানো আমি রাব্বিদের বাসায় খেয়েছি? এর মধ্যে আন্টি এসেছে। অভি, বাবা আজ বাসায় খেয়ে যেও, অল্প স্বল্প রান্না করেছি। প্ল্যান ছিল পরশুদিন তোমার আঙ্কেল বাসায় থাকবে, আমরা একসাথে খাবো। আমি একটু বাইরে গিয়েছিলাম, এই মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজকেই সে তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি আজ খাবে, তাই আমি তাড়াতাড়ি করে বাইরে থেকে এসেছি। আন্টি, আমি দুপুরে খেয়েছি রাব্বিদের বাসায়। এখন প্লিজ আন্টি আর কোনো ঝামেলা করবেন না। এই দিয়া, কেন আন্টিকে কষ্ট দিচ্ছ? আরে না, কিসের কষ্ট, আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি। তোমার আঙ্কেলকেও ফোন দিয়েছি, আসছে রাস্তায়। আন্টি চলে গেল। এই মেয়ে, এত লজ্জায় ফেললে কেন আমায়? কথা বলবে না তুমি আমার সাথে? রাতে রাগ করে আর দিয়ার সাথে কথা বলিনি, সবার সাথে কথা বলে বাধ্য হয়ে খেলাম। দিয়াও গাল ফুলিয়ে কথা বলেনি। আসার সময় টেবিলের ওপর থেকে ফোনটা আনার জন্য গেলাম, হঠাৎ দিয়া উদ্ভট কাজ করে বসলো। যে চকলেটটা দিলাম সেটা ফেলে দিল আমার সামনে, এরপর দৌড়ে রুমে চলে গেল। আন্টি এমন সময় সামনে এসে দিয়ার এই কাজ দেখে ফেলল। আন্টি রাগ দেখে বুঝতে পারলাম আজ পিঠে সিওর বেত পড়বে দিয়ার। সাথে সাথেই আন্টিকে বললাম, আন্টি কিছু বলবেন না প্লিজ, কাল আমি এসে দেখব। পড়ার জন্য বকা দিয়েছিলাম তাই। পরের দিন রাব্বির কাছে শুনেছি আন্টি দিয়াকে বেয়াদপির জন্য অনেক মেরেছে। রাব্বির আম্মুর সাথে কথা বলার সময় আন্টি এই কথা বলেছে, রাব্বি তখন শুনেছে। সেদিন দিয়াদের বাসার যাওয়ার সাহস পাচ্ছিলাম না, মেয়েটার মুখোমুখি হব কিভাবে? এত রাগ কেন এই মেয়ের? তাও গেলাম, ওর পড়ার রুমে বসে আছি। বাসায় ওর দাদি আর ওদের মেড আছে। আধ ঘন্টা হলো দিয়া এলোই না। ওদের মেডকে বললাম আর একবার ডাকতে, আমি চলে যাচ্ছি। শেষে এলো, গাল চোখ ফোলা, মার খেয়ে কান্নাকাটি করে এই অবস্থা। কথা বলবে না? আজকে কি পড়বে না? পড়বো। কোথা থেকে পড়বো? তোমার যেখান থেকে ভালো লাগে। কাল এমন করলে কেন? আন্টি কি ভাবলো? তোমার জন্য আর কখনো চকলেট আনবো না। আমি কাল অনেক কষ্ট পেয়েছি, এত রাগ ভালো না দিয়া। আপনি কেন বললেন কথা বলবেন না আমার সাথে? আমি কথা বলবো না বলাই এসব করলে? তোমার সাথে কি আমার সবসময় কথা হয় নাকি? নাকি ভবিষ্যতে হবে তাই বলে এমন করবে? এগুলো কেমন জেদ? নতুন টিচার আসবে, তুমিও বড় হচ্ছ, এসব জেদ ছাড়ো। তোমাকে আন্টি কাল কম মেরেছে তাই না? আমি এক ডোজ দেবো আজকে আবার। আবার গাল ফুলিয়ে রেখেছে। ওই গাল ফোলানো অবস্থাতেই পড়ালাম, কি বুঝলো ওই জানে। সেদিন দিয়াকে পড়িয়ে সিলেবাস বুঝিয়ে আমি শহরে আসি অ্যাডমিশন দিতে। আমার এক্সাম শেষ, রেজাল্টও বেরিয়েছে। এক সপ্তাহ আর ওদের পড়াতে যায়নি। এই শহর থেকে গিয়ে শুনি আঙ্কেল টিচার ঠিক করেছে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, তাই আমি একদিন পর গেলাম দিয়াদের বাসায়। রাব্বিকে আগের দিন পড়িয়ে এসেছি, দিয়াকে আজকে শেষ পড়িয়ে পড়া বুঝিয়ে চলে আসবো। গিয়ে দেখি আমারই রুমমেট মিনার দিয়াকে পড়াচ্ছে। দিয়া আমাকে দেখে সালাম দিল। আমি একটু অবাক হলাম, মিনার আমাকে বললও না একবার যে ওদের পড়াবে। হয়তো ছিলাম না দেখে আর বলেনি। সেদিন আমি আর দিয়াকে পড়াইনি।
মিনার আমার আগেই চলে গেল পড়িয়ে। আমি আন্টির সাথে কথা বলছিলাম। আমি জানি দিয়া এখন রিজেক্ট করে দেবে মিনারকে। ওর পড়ানোর স্টাইল দিয়ার যে পছন্দ হয়নি, দিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রাব্বিও রিজেক্ট করে দিয়েছে, ফোন দিয়ে বলল। কিন্তু দিয়া অবাক করে দিয়ে বলল দিয়ার পছন্দ হয়েছে, দিয়া মিনারের কাছেই পড়বে। দিয়ার যেহেতু পছন্দ হয়েছে তাই অভি আর কথা বাড়ায়নি। অভি দিয়াকে আজ এক বক্স চকলেট দিল, কিন্তু দিয়া চকলেট নেয়নি। আমি শহর থেকে এনেছি দিয়া, নাও, না নিলে কষ্ট পাবো। আপনি তো সেদিন বলেছিলেন আর নিয়ে আসবেন না, তাহলে কেন নিয়ে আসলেন? রাগে বলেছিলাম, কথা শুনছিলে না তাই। প্লিজ নাও, চলেই তো যাচ্ছি আজ, আর তো কেউ দেবে না চকলেট। আর শোনো দিয়া, সুন্দর করে পড়বে, এখন সিলেবাস অনেক কঠিন। আমি পরশু চলে যাচ্ছি, আমার রেজাল্ট দিয়েছে। যে কোনো সমস্যায় আমাকে ফোন দেবে, প্রয়োজন হলে আমাকে সব প্রবলেম একসাথে জানাবে। আমি ওখান থেকে এসে তোমাকে পড়িয়ে দিয়ে যাব। হয়তো 2-1 দিন সময় নিয়ে আসতে পারবো, বেশি না। এই বছরটা এখনো বাকি, তোমাকে কারোর কাছে পুরোপুরি ছাড়তে পারবো না। আর একদম দুষ্টুমি করবে না, করলে কি হবে? আবার টেরা কথা বলো, নিষেধ করলাম, শুনবে। আচ্ছা দিয়া, সত্যি কি মিনার ভালো পড়ায়? কেন, খারাপ কি? না মানে এর আগে একজন স্টুডেন্টকে পড়িয়েছিল, সে বলল ভালো পড়ায় না, তাই আমি তোমাকে পড়াতে বলিনি ওকে। তুমি তো আমার ব্রাইট স্টুডেন্ট, কিন্তু তুমি যখন বললে ভালো, তাহলে ভালোই পড়ায়। ঠিক আছে, আমি আসি, ভালো থাকবে। দরজা অবধি এসে পিছন থেকে ফিরে দেখি দিয়া আগের জায়গায় দাঁড়িয়ে আছে। একটু অবাক হলাম। আবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো দিয়া, দরজা দাও। এবার দিয়া সাথে সাথে কেঁদে দিয়েছে। আমাকে জাপটে ধরতে আসলে আমি ভয়ে এক কদম পিছিয়ে যাই। তখন আন্টিকে ডেকে এনে ওকে সামলাতে বলি। আন্টিও বুঝতে পেরেছে এতদিনে আমিতে অভ্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা, তাই কাঁদছে। আন্টিরও চোখে পানি দেখলাম। বাসার নিচে এসে রাস্তার ফুটপাতে দাঁড়ালাম। এক বারান্দায় রাব্বি দাঁড়ানো, অন্য বারান্দায় দিয়া। আমি 2 বাসার মাঝে ফুটপাতে বট গাছের তলায়। পা চলছে না আমার, শার্টের হাতা দিয়ে উল্টো করে চোখের পানি মুছে নিচ্ছি। রাব্বি হাত নাড়াচ্ছে, দিয়া কেঁদেই যাচ্ছে। আন্টি সামলাচ্ছে। রিক্সা নিয়ে সেদিন চলে আসলাম, আর পিছনে তাকাইনি। প্রায় 10 মাস পর ক্লাস শেষ করে রুমে এসে বসলাম। এর মধ্যে অনেকদিন পর পরিচিত নাম্বার দেখে মুখে হাসি ফুটে উঠল। অপেক্ষায় ছিলাম কখন আসবে কল। হ্যালো বলার আগেই উপাস থেকে মুখে খই ফুটছে। স্যার কেমন আছেন? আপনি ওখান থেকে আসেন না কেন? কবে নোট দেবেন আমাকে? এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কিভাবে? আর আমি এখান থেকে গিয়ে কি করব শুনি? তোমার তো এখন পড়াশোনা ভালো যাচ্ছে, কোনো প্রয়োজন থাকলে তো আরও আগেই কল দিতে। স্যার আমি অঙ্কে ফেল করেছি। কি মজা করছো? না স্যার, আপনাকে আমার লাগবে। আপনি পড়ানো লাগবে না, কিন্তু আমাকে প্যাটার্নগুলো বুঝিয়ে দিয়ে যান প্লিজ। মামনি মেরেছে আমাকে। আমি কিছুক্ষণ নীরব হয়েছিলাম। গত 2 বছরে ও পড়ার জন্য কখনো মার খায়নি, কথা আর বাড়ায়নি। আচ্ছা, আমি বইটা হাতে নিচ্ছি। দিয়া আর রাব্বির 2টো এক্সট্রা বই আমার কাছে রাখি। কখন ওদের কি প্রয়োজন হয়, কি কি অঙ্ক লাগবে আর কোন কোন চ্যাপ্টার লাগবে বলো, আমি নেক্সট উইক এসে তোমাকে নোট দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। আমার আবার এক্সাম চলছে। ফেল কি করে করলে বুঝলাম না। মিনার কি পড়াচ্ছে? স্যার এরও হয়তো দোষ নেই, উনিও বুঝেনি। এত কথা জানি না, আপনি আসেন। ঠিক আছে। আন্টি আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো। মিনারের কাছে কি সব সাবজেক্ট পড়ো নাকি ম্যাথ আর ইংলিশ? সব পড়ায়। কতক্ষণ পড়ায় ও? 6টায় আসে, 9টায় যায়। এত কি পড়ো? তুমি কি গাধা হয়ে গেলে নাকি দিয়া? আমার কাছে তো 1.5 ঘন্টার বেশি পড়লে কান্নাকাটি করে আমার মাথা খেয়ে ফেলতে। আর তার চেয়ে বড় কথা, এতক্ষণ কি আসলেই পড়ো নাকি বকবক করে সময় নষ্ট করো? রাব্বিকে তো মিনার 1.5 ঘন্টা পড়ায়। টিচার না পাওয়াতে রাব্বিও মিনারের কাছেই পড়ে। স্যার আমি অত কথা বেশি বলি না, মিনার স্যারই তো সব কথা বলে। ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রাখো, আসলে দেখা হবে। স্যার ডেরি মিল্ক? মনে আছে। অবি হেসে ফোন রেখে দেয়। অহনা ফোন দিয়েছে। কি রে, কার সাথে কথা বলিস এতক্ষণ? অহনার প্রশ্ন। অনেকদিন পর দিয়া ফোন দিল, ও নাকি ম্যাথে ফেল করেছে। তোর বিশ্বাস হয়? হাইয়েস্ট পাওয়া মেয়ে কিভাবে ম্যাথে ফেল করে? বেশি কথা বলে না মেয়েটা?
তুই কিভাবে এই মেয়েকে সহ্য করতিস? এত কথা বলে তাই ফেল করেছে, একটাও কথা বলবি না আর ওর সম্পর্কে। আমি আসছি আগামী সপ্তাহে। বাহ, আম্মুও চেয়েছিল আয় তুই, আঙ্কেল আর আব্বু আমাদের বিয়ের কথা বলবে। তোর মাথায় কি সারাক্ষণ বিয়ে করে? রাব্বি, এগুলো তোমার, আর দিয়া এগুলো তোমার। এখানে সব ইম্পর্টেন্ট জিনিস দাগানো আছে, নোটও দেওয়া আছে। মানুষ বাসায় বেড়াতে আসলে ফল, ফ্রুট, চকলেট আনে, আর আপনি নিয়ে আসছেন নোট? দিয়া হেসে হেসে বলল, তোমাদের মতন দুটো স্টুডেন্ট যার জীবনে আছে, সে যেখানে যাবে সেখানেই নোট নিয়ে যেতে হবে, হোক সেটা পাতালপুর অথবা মর্তপুর। রাব্বি আর দিয়া হাসতে থাকে। রাব্বি মায়ের ডাকে রুমে গেল। আজ দিয়াদের বাসায় রাব্বিদেরও দাওয়াত। স্যার, আমি রাগ করেছি। জি, আমি আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি। আপনার সব সময় চকলেট বেশি কেন লাগবে? এনেছেন কিনা সেটা বলেন তো। বড় একটা ডেরি মিল্ক সামনে এগিয়ে দিল অভি। চকলেট পেয়ে নাচতে নাচতে নিজের রুমে গিয়ে লুকিয়ে ফেলল দিয়া। রাব্বি দেখলে যদি রাগ করে। স্যার, আপনার আর অহনা আন্টির কি বিয়ে নেক্সট মান্থ? রাব্বির আচমকা প্রশ্নে অবাক হলো অভি। কে বলেছে তোমাকে? অহনা আন্টি স্কুলে এসেছিল লাবিবকে নিতে, আমাকে বলল আমাদের দাওয়াত। আম্মুকে আর সামিয়া আন্টিকেও তো ফোন দিয়েছে দাওয়াতের জন্য। সামিয়া হচ্ছে দিয়ার আম্মু। অভি একটু অবাক হলো। অহনা সব কাজে বাড়াবাড়ি করে। একটু পর সবার সাথে কথা বলে দেখা করে অভি বাসা থেকে বের হয়ে যায়। অভির বিয়ের ডেট পিছিয়েছে, রেজিস্ট্রি হবে এখন, প্রোগ্রামটা পরে হবে। বিভিন্ন কারণে আর কারোর যাওয়া হয়নি। দিয়া এবার এসএসসি দিচ্ছে। মাঝে 3টে বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না। দিয়ার সাথে আর কখনো অভি স্যারের কোনো কথা হয়নি, দেখাও হয়নি। ব্যস্ততার জন্য অভি আর দিয়াদের বাসায় আসেনি। দিয়ার বাবা মাকে ফোন দিয়ে খোঁজ নেয় অভি। সেবার অহনা দিয়াকে রাস্তায় দেখে দাওয়াত দিয়েছিল যেতে, কিন্তু পাশের একজন মহিলাকে দেখিয়ে বলেছিল, এই মেয়েটা অতি পাকনা, বেশি বোঝে, জামা কাপড়ের মতন টিচার বদলায়। অভি যে কি করে এতদিন পড়িয়েছে কে জানে। দিয়া কথাগুলো শুনে ফেলেছিল। খুব রাগ হয়েছিল অভি স্যারের ওপর। উনি এভাবে দিয়াকে উপস্থাপন করতো অহনার কাছে। সেই থেকে অভি স্যারের সাথে কথা বলতে চাইলেও দিয়া আর কথা বলতো না। এসএসসি এক্সাম শেষ, দিয়া A+ পেল, কলেজে ভর্তি হলো দিয়া। অভি খোঁজখবর নেওয়া কমিয়ে দিল। মিনার রেগুলার দিয়ার খবর নেয়, বাসায় এসে দেখা করে যায়। মিনারের সাথে দিয়াদের এখন ভালোই যোগাযোগ হয়, দিয়ার কথাও হয়। আরও 2টি বছর কেটে যায়। দেখতে দেখতে এসএসসি শেষ। দিয়া কোচিংয়ের জন্য শহরে চলে এসছে। অভির দিয়ার সাথে কখনো কথা হয়নি। বাবা মাঝে মাঝে ফোন দিয়ে বলে অভি ফোন দিয়েছিল। দিয়া শুনেও না শোনার ভান করে। দিয়া এখন স্নাতক 2য় বর্ষে। সময় ফুরিয়ে যায়, মানুষের পরিবর্তন হয়। অভি কোথায় আর কেউ জানে না। তবে অভি কানাডা যাওয়ার আগে দিয়ার বাবাকে জানিয়েছিল 4 বছর আগে হয়তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে চলে যাবে বলেছিল। মাঝে একবার দিয়ার সাথে কথা বলতে চেয়েছিল, দিয়া কথা বলেনি। মিনারও স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে জব করে। দিয়া এখন শহরে থাকে, ভার্সিটিতে পড়ে। ছুটিতে বাড়ি এলে মিনারও বাসায় আসবে জানায়। অনেক দিন পর স্যারের সাথে দেখা হবে ভেবে খুশি হলো। রাব্বিকেও আসতে বলল। সেদিন মিনার বাসায় একা আসেনি, মিনারের মা এবং বড় ভাইকে নিয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে। দিয়ার প্রচণ্ড রাগ হয়েছিল। দিয়াদের বাসার সবাই রাজি ছিল একমাত্র দিয়া ছাড়া। দিয়ার দাদি মা অনেক বুঝিয়েছে দিয়াকে, কিন্তু দিয়া রাজি হয়নি। রাব্বির বাবা মাও দিয়াকে অনেক আদর করে, তারাও বুঝিয়েছিল মিনার পরিচিত ছেলে ভালো, বিয়ে করলে দিয়াকে যত্নে রাখবে। কথোপকথনের এক পর্যায়ে দিয়ার মাই বলে বসলো, তোমার সমস্যা কোথায় দিয়া? তোমাকে মিনার চেনে বোঝে, ভালোই রাখবে, আগলে রাখবে, যত্নে রাখবে। ও কোনো কথাই বলেনি। সবাই মন খারাপ করে উঠে গেল, শুধু রাব্বি ছিল সামনে। রাজি হচ্ছিস না কেন দিয়া? যে আগলে রাখার সে তো অনেক চলেই গেছে, বাদ দাও না। আমি কাল শহরে যাব, তুমি কবে যাবে ভাইয়া? আমি পরশু যাব। রাব্বি সান্ত্বনা দিয়ে চলে গেল।
মামনি, আমার নেক্সট উইকে এক্সাম, আসতে পারবো না। এখন বিয়ে দিতে চাইছো কেন আমাকে? আর আমি মিনার স্যারকে বিয়ে করব না, বললামই তো। আমার ওনাকে ভালো লাগে না, প্লিজ। তোমার বাবা অসুস্থ, তুমি কি ভুলে গেছো দিয়া? কেন জেদ করছো? তোমার পছন্দ আছে কোনো? না, নেই। তাহলে আসো, আমরা আর একবার ফ্যামিলি মিটিং করি। দেখা যাক। দিয়া ফোন কেটে দিল। পরের দিন রাতের বেলা হঠাৎ রাব্বি ফোন দিল। দিয়া, নিচে নাম, আমি বাড়ি যাচ্ছি। আন্টি তোকে নিয়ে যেতে বলেছে, আমি তোর ফ্ল্যাটের নিচে। কি হয়েছে ভাইয়া? এখন রাত 8টা বাজে। তুমি কি বলো এগুলো? এত রাতে বাসায় কেন? তুমি এখানে এলে কখন? আমি আজই এসেছি দুপুরে। প্লিজ কথা বাড়াস না, নেমে আয়। আঙ্কেল অসুস্থ। কি? আমি আসছি ভাইয়া। 10 মিনিটের মধ্যে দিয়ার নিচে নেমে আসে। ভোর 5টার বাসে ওরা রওনা দেয়। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, মামনি যদি মিনার স্যারকে বিয়ে করতে বলে? আমি আছি তো, টেনশন নিস না। বিয়ে তো একজন না একজনকে করতেই হবে। যদি ওপরওয়ালা ভালো রাখে, মিনার স্যারকেই করবি। দিয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। বাসায় যেতে যেতে সকাল 10টা বেজে যায়। বাসায় ঢুকে দেখে বাড়ির দরজার সামনে অনেকগুলো জুতো। এবার থমকে যায় দিয়া। রাব্বি ওকে ধরে পড়ে যেতে লাগলে। ভাইয়া, বাবা ঠিক আছে? এত জুতো কেন দরজার সামনে? আগে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে দেখে অনেকগুলো মানুষ সোফায় বসে আছে। মামনি নাস্তা দিচ্ছে। আমাকে দেখে এগিয়ে এলো। আমি সালাম দিলাম। একজন এসে আমাকে সোফায় বসিয়ে দিল। মামনি, বাবা কোথায়, কেমন আছে? আগের চেয়ে একটু ভালো আছে, প্রেশার লো হয়ে গিয়েছিল। ও, আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে এরা আমাকে বিয়ে দিতে জোর করে নিয়ে এসছে। রাব্বি ভাই অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। ওরই বা কি দোষ? ও নিশ্চয়ই জানতো না। হঠাৎ করে একজন মধ্যবয়স্ক মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, মেয়ে তো অনেক সুন্দর, আমার বাড়ির বউ তো এমনই লাগবে। ওড়না দিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মামুনিকে উদ্দেশ্য করে বাবাকে ডাকতে বললেন। বাবা এসে আমাকে জড়িয়ে ধরে পাশে বসলেন। কিচ্ছু বলেনি। দম আটকে আসছিল। মনে হচ্ছিল এভাবেই বুঝি পরিবারের লোকজন ধোকা দেয়। এবার ওই মহিলা আমাকে রিং পরিয়ে দিলেন, গলার চেনও পরিয়ে দিলেন। আমি বাকরুদ্ধ। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, মারে, আমার শরীরটা ভালো না। কিছু হওয়ার আগে আমি মেয়ের জামাই দেখে যেতে চাই। আর কিছু বলিস না মা, তোর খারাপ আমি চাইবো না। বাবা কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি, তাই আমার আজ না করতে ইচ্ছে হলো না। তাও ভালো, মিনার স্যার তো না। কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। অযথা অসম্ভব কিছু ভেবে কি লাভ? এমন সময় কলিং বেলের শব্দ শুনলাম। দেখলাম মিনার স্যার ঢুকছে। ওনাকে দেখে রাব্বি ভাই এগিয়ে এসে রুমে নিয়ে গেলেন। আমার পায়ের তলার মাটি সরে গেল। বাবা এইভাবে ঠকালো আমাকে। এবার বাড়ির সবাই রেজিস্ট্রির কথা বলছে। বুক চিরে কান্না পাচ্ছে। আমি বাবার মামনির সাথে আলাদা কথা বলতে চাইলাম। মামনি এক ধমক দিয়ে নিষেধ করলেন। আমি আগের জায়গায় চুপচাপ। আমাকে ভেতরের রুমে নিয়ে যাওয়া হলো। রাব্বি ভাইয়ের আম্মু বোন আমার পাশে এসে বসলেন। রায়দা আপু শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছিল। মামনি বলায় আমাদের বাসায় আসে। খালামণিরাও এসেছে, কিন্তু আমার আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। শেষমেশ মিনার স্যার কেন? রাব্বি ভাইয়া রুমে আসলো। আমি ভাইয়াকে ইশারা দিতে কাছে এসে বসলো। ভাইয়া, বাবা আমায় ঠকালো। মিনার স্যারকেই বিয়ে করতে হবে আমায়। তুই দেখা করতে চাস স্যারের সাথে? কথা বলবি একবার? কথা বলার ইচ্ছেটা মরে গেছে। এই মানুষটা আমাকে জোর করে বিয়ে করছে। একে আমি জীবনে মেনে নেব না। এমন সময় রুমে কাজী ঢুকলো। বাবা, আঙ্কেল, মামা এবং রাব্বি ভাইয়ার পাশে বসলো। বাবা মাথায় হাত রেখেছেন। বাবা বিয়ে করতে বলায় এক কথাই করে নিলাম। নিজেকে মনে হলো একটা জিন্দা লাশ। আমি মিনার স্যারকে কখনোই পছন্দ করতাম না। স্যার হিসাবে মেনে নিলেও বর হিসাবে মানব না। এই লোকটা আমি ক্লাস 7-এ থাকতেই অ্যাডাল্ট কথা বলতো। তখন ভাবতাম আমার কি, এসব পাত্তা না দিলেই হয়। উনি আমাকে অনেক ইঙ্গিত দিত। অফিসারের ওপর রাগ করে সেদিন ওনাকে রিজেক্ট করে নি। আর উনি আমার স্বামী।
মরে যেতে ইচ্ছে করছে, গা ঘিন ঘিন করছে। এতগুলো বছর লোকটাকে অ্যাভয়েড করে কি লাভ হলো? এসব ভাবতে ভাবতে রায়দা আপু আমার পাশে এসে বসলো। আপু আমার মাথায় একটা লাল ওড়না দিয়ে দিলেন। সবাই শাড়ি পরতে বলায় আমি শাড়ি পরতে চাইনি। পরনে একটা কালো সুতির রাউন্ড জামা, মাথায় লাল ওড়না। কোথা থেকে রাব্বি ভাই হাতে পরানোর জন্য দুটো গাজরা এনে দিল। রায়দা আপু পরিয়ে দিল। হাতে দুটো সোনার বালা আর লাল কাঁচের চুড়ি পরিয়ে দিল। মুখে হালকা সাজ আর লিপস্টিক দিল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আর সাজিও না আপু, ভালো লাগছে না আমার। কান্না পাচ্ছে, চোখের পানিও শুকিয়ে গেছে। আমি নিজেই ভয় পাচ্ছি আমার প্যানিক অ্যাটাক না হয়। ভয় পাস না তো, চল, সব ঠিক হয়ে যাবে। আপু আর রাব্বি ভাইয়া আমাকে ড্রয়িং রুমে নিয়ে আমার মাত্র বিয়ে করা স্বামীর সাথে বসালেন। মুখ তুলে তাকাতেও মন চাইল না। নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি, দম আটকে যাচ্ছে। সত্যি সত্যি প্যানিক অ্যাটাক হবে না তো? পাশে বসে থাকা লোকটা আমার হাত চেপে ধরলেন। কেন যেন মনে হলো উনি বুঝতে পেরেছেন আমার প্রবলেম হচ্ছে, আমাকে তার দিকে ফেরালেন। আমার সত্যিই প্যানিক অ্যাটাক হচ্ছে। চাপা কষ্ট, না বলা কথা, নিঃশ্বাস নিতে পারছি না। চোখ খোলো দিয়া, তাকাও আমার দিকে প্লিজ। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আস্তে আস্তে চোখ খোলাম। চোখ খুলে যা দেখি, মোটেও প্রস্তুত ছিলাম না। অভি স্যার আমার সামনে কালো পাঞ্জাবি পরে বসে আছে। আগের থেকে অনেক বেশি সুদর্শন লাগছে। স্বপ্ন দেখছি আমি। আবার চোখ বন্ধ করে ফেললাম। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। বাসার সবাই ব্যস্ত হয়ে পড়ল। অভি স্যার জোরে চিৎকার দিয়ে বলল, রাব্বি পানি নিয়ে এসো, কুইক। রাব্বি ভাইয়া পানি নিয়ে আসলে উনি আমাকে পানি খাইয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো। তখনও উনি আমার হাত চেপে ধরে বসে আছেন। রাব্বি ভাইয়া আর রায়দা আপু মুখ টিপে হাসছে। বুঝতে বাকি রইল না এদের কোনো কারসাজি আসে। সামনের সোফায় মিনার স্যার বসে আছে, পাশে অফিসার। আত্মীয় স্বজন সবাই ভিতরে রুমে চলে গেলেন। লিভিং রুমে এখন আমরা শুধু 5 জন। আমি সবার সামনে রাব্বি ভাইকে প্রশ্নবিদ্ধ করলাম, ভাইয়া এসবের মানে কি? রাব্বি ভাইয়া হাসি থামিয়ে বললেন, কাম ডাউন, এখন থেকে অভি স্যার তোর অফিসিয়াল হাজবেন্ড। ভাইয়া স্যারকে চোখ টিপে রায়দা আপু আর মিনার স্যারকে নিয়ে চলে গেলেন। মিনার স্যারের চেহারা দেখার মতন ছিল। আমি খুব বড় একটা নিঃশ্বাস নিয়ে স্যারের দিকে না তাকিয়েই প্রথম প্রশ্ন করলাম, আপনি না বিবাহিত? অহনা আন্টি কোথায়? উনি কিছু একটা ভেবে অহনাকে ফোন দিলেন। ওপাশ থেকে হ্যালো শোনা গেল। অহনা কেমন আছিস? তুই ভালো থাকতে দিয়েছিস? কেন ফোন দিয়েছিস? একটু আগে বিয়ে করলাম। ভালো তো, কংগ্রাচুলেশন। আমার বউ সবার আগে তোর কথা জিজ্ঞেস করে, তুই কত ফেমাস দেখছিস। তোর বউ আমাকে কিভাবে চেনে? কথা বলবি? নে ধর কথা বল। আমি বেকুব বনে গেলাম। হ্যালো আন্টি, আমি দিয়া। কেমন আছেন? অভির স্টুডেন্ট দিয়া? জি। ওপাশ থেকে ফোন কাটার শব্দ। ওনার হাতে ফোনটা দিয়ে হাঁ করে তাকিয়ে রইলাম। উনি ঠোঁট কামড়ে হাসছেন। বুঝলাম না হাসার কি হলো এখানে। উনি আমার হাতে পকেট থেকে বের করে একটা বড় ডেয়ারি মিল্ক ধরিয়ে দিলেন। আমার গালে ওনার 2 হাত চেপে ধরে বলেন, বিয়ে হয়নি আমার অহনার সাথে, কারণ যে জায়গায় তুমি ছিলে অহনাকে কি করে দিতাম। মানে কি? কোথায় ছিলাম আমি? যেখান থেকে হৃদস্পন্দনের উৎপত্তি, সিস্টেমে একটু প্রবলেম হলেই প্রাণ পাখি ধপ করে আকাশে উড়ে যায়, মেডিকেল সায়েন্সে যাকে হার্ট বা হৃৎপিণ্ড বলে। তার মানে আপনি আমাকে? অভিমুখের কথা কেড়ে নিল দিয়ার। হ্যাঁ, তাই তো ইচ্ছে করে দূরে সরে গিয়েছিলাম, যেন তুমি কখনো আমায় খারাপ না ভাবো। কারণ তোমার বয়সে আমার তোমাকে ভালো লাগার ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল। যখন তুমি চকলেটের জন্য বায়না ধরতে, তখন আমি যদি তোমাকে প্রণয়নের জন্য আবেদন জানাতাম, এই ব্যাপারটার মতন বিশ্রী ব্যাপার আর একটিও হতো না। তোমার পুতুল খেলার বয়সটা আমি নষ্ট করতে চাইনি, নিজেকে আড়ালে রেখেছি তোমার কাছ থেকে। তুমি হয়তো জানো না, আমি ক্যানাডাতে থাকলেও তুমি আমার চোখের সামনে ছিলে। তোমার সব খবর আমার কাছে থাকতো। কানাডাও গিয়েছি, দেশ ছেড়েছি, শুধুমাত্র
তোমার থেকে দূরে থাকতে। তখন যদি জানতে যে আমি ছোট্ট দিয়াকে ভালোবাসি, কি ভাবতে আমায়? তোমার আমার বয়সের গ্যাপ দেখেছো, প্রায় 13 বছর। সাহসই হয়নি। মিনার যখন তোমায় প্রপোজাল দিল, তখন আমি অনেক অবাক হলাম। তাও ভালো, ও তো সাহস করেছে। রাব্বি আমাকে প্রায় ফোন দিয়ে বলতো তোমাকে জানাতে, কিন্তু তুমি কি ভাববে তাই ভেবে সাহস করিনি। এছাড়া ভেবেছিলাম তুমি তো মিনারকে পছন্দ করো, রাজি হয়ে যাবে হয়তো। কিন্তু আমার ধারণা ভুল ছিল। যখন জানতে পারলাম তুমি আমাকে পছন্দ করতে, তখন আর এক মুহূর্তও দেরি করিনি, ছুটে এসেছি, রাতারাতি সব ব্যবস্থা করেছি। মিনার স্যার প্রপোজাল দিয়েছে কিভাবে জানলেন? রাব্বি আমাকে সব আপডেট দিত ফোনে। আজও আমার আশা, তোমাকে বাড়িতে আনা, আঙ্কেল আন্টিকে ম্যানেজ করা, পুরোটা আমার আর রাব্বির প্ল্যান ছিল। এখন কেন এসেছেন? আর আমি কাউকে তো বলিনি আমি আপনাকে পছন্দ করি। না, তুমি তো বলনি, শুধু বলেছিলে যে আগলে রাখার সে তো অনেক আগেই চলে গেছে। এতটাও বোকা না আমি দিয়া। তোমার একটা ইশারার প্রয়োজন ছিল, বিশ্বাস করো। তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতাম। শেষবার ছোট্ট দিয়া যখন 3 পিস পরে সামনে এলো, মনে হয়েছিল এই মেয়েটাকে বউ বানানোর কোনো যোগ্যতাই আমার নেই, একটা পুতুল আমার সামনে। তুমি জিজ্ঞেস করেছিলে, স্যার আমার দিকে তাকাচ্ছেন না কেন? বিশ্বাস করো দিয়া, একবারের বেশি 2বার তাকানোর স্পর্ধা আমার ছিল না। তোমাকে অনেকবারই দেখেছি, কিন্তু এই নিয়ে 2বার আমার হার্টবিট মিস হলো। প্রথমবার দ্বাদশী 3 পিস পরিহিত দিয়াকে দেখে, দ্বিতীয়বার আজ আমার বউকে দেখে। কেন কথা বলা বন্ধ করে দিয়েছিলে? আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম, কিন্তু তুমি বলতে চাইতে না, দম আটকে আসতো। মাঝে মাঝে চিৎকার দিয়ে কাঁদতাম, একটা বার চোখে দেখা দেখতে, একটু কথা বলার জন্য। কেন এতটা নিশ্চুপ হয়ে গিয়েছিলে? আমি কেন আরেকজনের জামাইয়ের সাথে কথা বলবো? আপনি তো কাউকে বলেননি যে আপনি বিয়ে করেননি। যাকে বলবো সেই তো কথা বলে না, আমাকে কেন বলবেন? স্যার মাথা নিচু করে বসে আছে। ঘোর লাগানো কণ্ঠে ডেকে উঠলেন, দিয়া বলেন। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বাচ্চামি না, পাগলামি না, 12 বছর ধরে ভালোবাসি। তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা হবে না? আমি কখনো আমার ইমোশনকে প্রশ্রয় দিইনি, কুনজর দিইনি। শেষবার যখন তোমাদের বাসা ছাড়ি, তুমি জড়িয়ে ধরতে চেয়েছিলে, আমি পিছিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, সেদিন তোমাকে ধরে কাঁদতে ইচ্ছে করেছিল। কিভাবে কাঁদবো বলো? তুমি তো বাচ্চা মেয়েটা ছিলে, অধিকার ছিল না আমার। ছোট্ট একটা অবুঝ পুতুল। একটা কথা ভেবে দেখো, তুমি এখন 21 বছরের প্রাণবন্ত কিশোরী, আর আমি 34 বছরের বুড়ো। আজও আসতাম না, শুধু তোমার জন্য এসেছি। আঙ্কেল ফোনে বলল আমার কাছেই নাকি তুমি ভালো থাকবে। নিজেকে একবার বিশ্বাস করতে ইচ্ছে হলো। আর কত বছর বাঁচবো জানি না, বয়স হচ্ছে আমার। তোমাকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই সে কটা দিন। একটা সুযোগ দেবে? চোখ দিয়ে পানি পড়ছে দিয়া। আপনার মতন আমিও ফিলিংসকে প্রশ্রয় দিইনি স্যার। আমার জীবনে একটাই মানুষকে মন দিয়েছি আমি, সেটা হলো আপনি। যেদিন শুনেছি আপনার বিয়ে, সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। তখন জেদ ছিল। মামনিকে বলেছিলাম স্যার কেন বিয়ে করবে, বিয়েতে কেউ যেতে পারবে না। আমার কান্না দেখে সেদিন কেউ যায়নি, ইভেন আমি রাব্বি ভাইয়াদেরও যেতে দিইনি। অবুঝ মন ভেবেছিল আমি না গেলে আপনি বিয়েই করবেন না। কিন্তু বাবা যখন আপনাকে বিয়ের কথা জিজ্ঞেস করলো, আপনার ওয়াইফ কেমন আছে, আপনি বললেন ভালো আছে। সেদিনই সমস্ত বিশ্বাস ভেঙে গেছিল। মিথ্যে বলেছিলাম সেদিন তোমাকে দূরে রাখতে। আমার বিক্ষিপ্ত মন সেদিনও জানতো তুমি জানলে আবারও পাগলামি করবে, আমার সাথে দেখা করতে চাইবে। তুমি কি ভেবেছো আমি জানি না? তুমি রাগ করে কথা বলা বন্ধ করেছো, সব জানতাম আমি। আর এটাও জানতাম মিনার তোমার সাথে কেমন বিহেভ করতো। আমি যেখানে কখনো তোমাকে অপবিত্রভাবে ছুঁয়ে দেখিনি, মিনার ছুঁয়েছিল। তোমার মনের সব খবর আমার কাছে ছিল, তবুও সন্দেহ তো ছিলই। ভাবতাম তুমি হয়তো মিনারকেই পছন্দ করো, না হয় মিনার বাসায় আসে, ফোনে কথা বলে। কিন্তু আমি এই সুযোগটুকু কেন পেলাম না? বাবা চাচা মামাদের বাইরে আপনিই প্রথম পুরুষ যে আমাকে আগলে রেখেছেন, যার এতটা সান্নিধ্য পেয়েছি। কি করে ভুলি আপনাকে? নিজের সাথে মনের যুদ্ধ করেছি, আমার সবটা জুড়ে আপনি ছিলেন।
আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। এতগুলো বছর না কথা বলে আপনাকে কষ্টে রেখেছি। ধুর পাকলি, সবুরে মেয়া ফলে। দুই হাত বাড়িয়ে দিলেন অভি। দিয়া কোনো কথা না বলে অভিকে জাপটে ধরল। আরে, আমি আছি তো, পালিয়ে যাচ্ছি না। নিজের আঁচলে তো বেঁধে নিয়েছো। হঠাৎ করে অভি স্যার হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ল। আচমকা এমন কাজে আমি অবাক হলাম। I don't want to lose this opportunity. Want to propose you. Can you be my sweetheart? তুমি কি জানো মিস দিয়াশা হক, তোমাকে মিসেস ইস্তিয়াক অবি হিসাবে পেয়ে আমি কতটা খুশি? তুমি কি জানো কালো জামায় তোমাকে কতটা সুন্দর লাগছে? আজ থেকে ইস্তিয়াক অভি নিজেকে তোমার হাতে তুলে দিল। এই উত্তপ্ত হৃদয় শীতল করার দায়িত্ব কি তুমি নেবে মিসেস অভি? আমি বারবার মরতে রাজি তোমার রূপে ভস্য হয়ে। তোমাতেই শুরু, তোমাতেই শেষ, তোমাতেই আমার সর্বনাশ। দিয়া লজ্জা পেয়ে মাথা নামিয়ে রেখেছে, মুখবয়াব রক্তিন আভায় রাঙানো। দিয়া একবার বলো ভালোবাসি। অভির আকুল আবেদন, অনেক ভালোবাসি আপনাকে, নিজের চেয়েও বেশি। অভির ডান হাত দিয়ার কথা শুনে নিজের বুকে চলে গেল। বুকের বাঁ পাশে ধুকধুক আওয়াজ উঠছে। অভি দিয়ার কপালে অধর ছোঁয়ালো। এই বুঝি প্রণয়ের পরিণতি। প্রণয় আর অনুরাগে সম্মোহিত অভি। বেঁচে থাকুক ভালোবাসারা। ভালোবাসা সুন্দর, যে ভালোবাসে সে আগলে রাখতে জানে।